নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি। WBCS এর সাথে সাথে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অল জিএস পেপার্স, কম্পালসারি বাংলা আর ইংলিশ, অপশনাল বাংলা, অপশনাল ইতিহাস ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করি। তো আমি এর আগেই একেবারে প্রিভিয়াস যে ভিডিও সেখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সম্পর্কে একটা ছোট্ট ভিডিও অ্যানাউন্সমেন্ট করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই পরীক্ষাটা মাথায় রেখে আমরা পড়াশুনো শুরু করব। তো যারা যারা এই পরীক্ষা মাথায় রেখে পড়তে চাও তাদের অনুযায়ী, তাদেরই জন্য, শুধুমাত্র তাদের জন্য আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করাবো ফ্রি ভিডিও ক্লাসগুলোর মাধ্যমে। এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতেই হবে। তাছাড়া যেটা বলবো যে আজকে এই আমি যেটা আগে ক্লাসে আলোচনা করেছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল যে আমরা নতুন একটা সেগমেন্ট কন্টিনিউ করাতে চলেছি এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই এক্সাম যেটা কন্ডাক্ট করাবে পিএসসি থেকে, সেটার সিলেবাস নিয়ে। তো আমরা আজকে এই যে আমাদের যেই অফিসিয়াল নোটিফিকেশনটা আছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কি কি আমাদের পড়তে হবে, কি কি বই লাগবে, কোথা থেকে কি পড়বো, সবই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে একেবারে প্রথমে দেখো, এই যে এই পিডিএফটা, এটা একেবারেই WBPSCর যে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে একদম এটাই, তারই পিডিএফ। এটা আমি ডাউনলোড করে নিয়েছি। এবার একটু আমরা এখান থেকে একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তাহলে ওপরে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে রয়েছে, এবং এখানে দেখো 6টা জায়গা রয়েছে। সেখানে আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 012025, একেবারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে দেখো, এখানে পুরো পোস্ট নেম, কোথায় কি রয়েছে, 5 জায়গার যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, নদিয়া, হুগলি, মালদা, জলপাইগুড়ি, রায়গঞ্জ আর পুরুলিয়া, এর প্রত্যেকটা কোঅপারেটিভ যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কি কি পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ক্লারিক্যাল, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ক্যাশিয়ার, এগুলোর যেগুলো পোস্ট এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। নদিয়াতে রয়েছে 16টা ভ্যাকেন্সি। ক্যাটাগরি দেখে নাও, UR মানে আনরিজার্ভড রয়েছে 7খানা, EWS রয়েছে 1টা। ঠিক আছে, এটা জাস্ট ভালোভাবে পুরোটা ভালো করে দেখে নাও। এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু স্যালারি, গ্রস পে, কী কী কোয়ালিফিকেশন লাগবে ভালো করে দেখে নাও, কোয়ালিফিকেশনটাই ভালো করে দেখে নাও। আর দেখো ডেসক্রিপটিভ এক্সাম কী কী আছে। ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি, ফুল মার্কস 50, এখানেই ভালো করে কিন্তু বলা রয়েছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে একটা প্রিলিমস হবে, তারপরে একটা ডেসক্রিপটিভ হবে, আর একটা ভাইভাও আছে। আমরা পরে একবার দেখে নেবো ভালোভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমাদের কোয়ালিফিকেশন মোটামুটি আমাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর আর যদি কোনো কিছু মানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে 6টা যে আলাদা আলাদা জায়গা রয়েছে, 6টা আলাদা আলাদা জায়গার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন হোল্ড করা হবে। স্যালারিও বলে দেওয়া রয়েছে। এবার শুধুমাত্র দেখে নাও, জলপাইগুড়ি আর রায়গঞ্জের স্যালারিটা একটু বেশি, কিন্তু তার পাশে দেখো ছোট ছোট করে কি লেখা রয়েছে। এর মধ্যে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু সাবমিট সার্ভিস বন্ড অফ ₹1.50 lakhs which will be invoked in case of resignation before 3 years of service। মানে বলছো তোমাদের একটা 1.5 লাখের বন্ড সাইন মানে বন্ড জমা করতে হবে। যদি তুমি 3 বছরের আগে চাকরি ছেড়ে দাও তাহলে সেটা তোমার হয়ে যাবে, বাদ চলে যাবে, এবং 3 বছরের পরে যদি তোমরা চাকরিটা বহাল থাকো তাহলে তোমাদেরকে এই টাকাটা ফেরত দেওয়া হবে। এটা আবার সেমে রয়েছে দেখো, এটা তোমাদের যেটা রায়গঞ্জ, জলপাইগুড়িতে এটা রয়েছে, রায়গঞ্জেও এটা রয়েছে দেখো, যে এখানে 25,000 টাকা তোমাকে বন্ডে রাখতে হবে। ওকে, তো বাদ বাকি কোথাও বন্ডের কোনো জায়গা নেই। ঠিক আছে, কিন্তু তোমার এই দুটো জায়গায় কিন্তু বন্ড রাখতে হবে। তো তোমরা একটা মানে এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেই বলে দিচ্ছে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই যে অ্যাডভার্টাইজ নম্বর কোথা থেকে বেরিয়েছে। 6টা বললাম যে এই দেখো, নদিয়া, হুগলি, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ, এই জায়গায় কোঅপারেটিভ ব্যাংকগুলো রয়েছে। সেই ব্যাংকগুলোতে কিন্তু আমাদের হবে, মানে রিক্রুটমেন্ট হবে। এই রিক্রুটমেন্টের জন্য কি করতে হবে দেখো, একটা সাইট বলে দেওয়া রয়েছে www.webcsc.org। এই যে সাইটটা, এই সাইটেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কতদিন থেকে কতদিন চলছে? অনলাইন ফর্ম ফিল আপ 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 28 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আর 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, এরপরে বাকি যেই ইনফরমেশনগুলো আছে তোমরা চাইলে এর যে অফিসিয়াল নোটিফিকেশনটা আছে সেটা ডাউনলোড করে ভালোভাবে দেখতে পারো। এজ লিমিটগুলোও বলে দেওয়া রয়েছে যে এজ লিমিট কি হতে হবে। ঠিক আছে, লোয়ার এজ লিমিট কবে থেকে, মানে 1/1/2025 অনুযায়ী ইউআরদের লোয়ার এজ লিমিট 18,
আর আপার এজ লিমিট 40, মানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ওবিসি ক্যাটাগরি নিয়ে যেই একটা জল্পনা কল্পনা সমালোচনা চলছিল সেটা নিয়ে একটা নোট দিয়ে দিয়েছে। কি বলেছে? সিলেকশন অফ ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট শ্যাল অ্যাবাইড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অফ দ্য স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। বুঝতে পারছো? তাহলে এখানে তো ওরা কিন্তু আগে থেকে মেনশন করে দিয়েছে। এবার অ্যাপ্লাই কি করে করবো? অ্যাপ্লাইয়ের জন্য আমাদের কি করতে হবে? In order to apply, an applicant must provide one valid email address and mobile number. এটা থাকতে হবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার কমিউনিকেশনের জন্য। An applicant must enter his or her personal academic, technical and computer knowledge details truly and correctly as required in the application form. তো ওখানে দেখো এখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কি ছিল, এখানে বলেছিল যে কিছু কম্পিউটার নলেজ থাকতে হবে। যেমন ধরো এই যে মালদাতের জন্য বলে দিয়েছে বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 months সার্টিফিকেট কোর্স। আবার দেখো এখানেও বলে দিয়েছে, নদিয়াতেও বলে দিয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 months সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আবার এখানেও দেখো বলে দিয়েছে তোমার রায়গঞ্জের ক্ষেত্রেও বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 months সার্টিফিকেট কোর্স। আবার এখানে আলাদা করে বলে দিয়েছে পুরুলিয়াতে বেসিক কম্পিউটার নলেজ। তাহলে একটা বেসিক কম্পিউটার নলেজ মিনিমাম 6 মাসের জন্য যারা করেছো তাদের জন্য একটা সার্টিফিকেট কিন্তু মিনিমাম 6 মাসের লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দেখো, candidates have to add their preferences carefully in respect of the institution as mentioned above, preferably for all the institutions for which he or she eligible to apply. তোমাদের কিন্তু একটা প্রেফারেন্স দেওয়া হবে। যে 6টা জায়গায় ফর্মটা বেরিয়েছে, 6টা জায়গায় রিক্রুটমেন্ট হবে, তো তোমাদের একটা প্রেফারেন্স দিতে হবে, 1 2 3 করে সাজাতে হবে যে তুমি কোথায় কোথায় মানে কত নম্বরের প্রথমে রাখতে চাইছো। তুমি কি পুরুলিয়ায় যেতে চাইছো, পুরুলিয়ায় না পেলে নদিয়ায় যেতে চাইছো, নদিয়া না পেলে জলপাইগুড়িতে যেতে চাইছো, এইরকম একটা 1 2 3 করে প্রেফারেন্স যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখনই সেটা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল অ্যাট দেয়ার কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্সেস ইফ আস্কড ফর। যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স দেওয়া থাকে, যদি কোনো দেখো এখানে যদি এই যে আমরা প্রথমের দিকে একবার চলে যাই, দেখো এখানে কি কোনো এক্সপিরিয়েন্স চেয়েছে, এক্সপিরিয়েন্স যদি চেয়ে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে। এবং তোমরা যদি মানে অনেক জায়গায় কি থাকে যে তোমরা এমপ্লয়েড আছো কিনা সেখানে টিক করতে হয়, এবং যদি এমপ্লয়েড থাকো সেখানকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে গিয়ে কি বলেছে যে the allotment will be done on the basis of candidates merit and his preferences. এটা মাথায় রাখবে, শুধুমাত্র মেরিট নয়, প্রেফারেন্সের উপরও ডিপেন্ড করবে। মার্কস অফ মেরিট will be calculated by adding CBT marks and interview marks. CBT marks মানে এক্সাম মার্কস আর কম্পিউটার বেসড টেস্ট। ওকে, কম্পিউটার বেসড টেস্ট। আর যেটা বলেছিল ডেসক্রিপটিভ সেটা হবে একেবারে কোয়ালিফাইং নেচারের। তো মার্কস যোগ হবে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন এক্সাম হবে। ওকে, এটা মাথায় রাখো, অনলাইন এক্সাম হবে, কোনো ওএমআর শিটে এক্সাম হবে না, অনলাইন এক্সাম হবে, যেমন এসএসসিতে কন্ডাক্ট করানো হয়, কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি মানে। ওকে, আচ্ছা, ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল আর অ্যাড দেয়ার কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্সেস, যদি এটা বললাম আমি। আচ্ছা, কি কি লাগবে সেটা একটু দেখে নাও। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, স্ক্যান কপি লাগবে এগুলোর, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড, কাস্ট, ওবিসি, ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, আর রেলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট যদি তোমার যেগুলো দরকার হয় কি সবই একটা পিডিএফ ফরম্যাটে লাগবে। আচ্ছা, আর যদি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তো এগুলো হচ্ছে তোমাদের বিষয়, আমাদের এগুলো কি কি লাগবে সেটা একবার দেখে নাও। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে application will be deemed to have been successfully submitted only after successful payment of correct and exact amount as given below. তাহলে কত টাকা কি বৃত্তান্ত লাগবে সেটাও একবার দেখে নিতে হবে। আচ্ছা, ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। Application are advised to note and preserve the registration number for all future communications. তো তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে, সেটা অবশ্যই ভালো একটা জায়গা করে কোথাওটা লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, হোয়াট এভার যাই করবে না কেন সেটা মোটামুটি মানে একেবারে প্রিজার্ভ করে রাখো। দ্য সেড রেজিস্ট্রেশন নাম্বার উইল অলসো বি সেন্ট টু দ্য ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। তো এদিকে কোনো চিন্তা নেই। আচ্ছা, সাকসেসফুল পেমেন্ট হওয়ার পরে ট্রানজাকশন আইডি জেনারেট হবে, তারপরে একটা ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হবে। After successful submission of application, a soft version of filled
application form along with transaction ID will be generated. Applicant should be mandatorily save the application and may get a printout of the same for future communications. এটা দেখো বোল্ডে লেখা রয়েছে, তো অবশ্যই প্রিন্ট আউট বার করে রেখে দেবে নিজের কাছে। আচ্ছা, if applicant submits more than one application online by any means, only the application that has been submitted last will be considered by the commission and other applications will be treated as cancelled. No refund will however be made for the payments against the cancelled application under any circumstance. মানে তোমরা যদি মনে করো যে 6 জায়গায় আমাদের রয়েছে, তো আমি 6 বার ফর্ম ফিল আপ করবো, এরকম কিন্তু হবে না, একটাই করতে হবে। যদি তোমরা একের বেশি করে ফেলো, লাস্ট যেটা করেছো সেটাই কিন্তু কাউন্ট হবে, আর যদি আগেও যদি তোমরা পেমেন্ট করে থাকো সেগুলো কিন্তু কোনো রিফান্ড পাওয়া যাবে না। আচ্ছা, আফটার মেকিং পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ অ্যান্ড অর প্রসেসিং ফিজ, কনভিনিয়েন্স ফিজ অ্যান্ড GST as applicable as per table number 2 and 3 below, no modification, edit, deletion is possible in the application form. তাহলে প্রথমে যখন ফর্মটা ফিল আপ করবে, কোনো এডিট অপশন কিন্তু তোমরা পাবে না। ভালো করে বুঝে নাও, কোনো এডিট অপশন তোমরা পাবে না, ভালোভাবে দেখে নাও। যখন সাবমিট করবে ভালো করে সেটা দেখে নিয়ে তারপরে তোমরা সাবমিট করবে, ঠিক আছে? তোমরা না পারলে কোনো ক্যাফেতে যাও, সেখানে অবশ্যই তোমরা অ্যাসিস্ট্যান্স নাও, সেখান থেকে তোমরা করো, কিন্তু ভুল যেন না হয়। আচ্ছা, তাহলে কি কি ফি লাগবে? এখানে ফিটা একটু বেশি, হ্যাঁ, এবার আমার তো মনে হচ্ছে বেশি, জানি না তোমাদের কি মনে হবে। দেখো, আনরিজার্ভদের জন্য 400 এক্সামিনেশন ফি, প্রসেসিং ফি 250, টোটাল 650। তাহলে সবার জন্য 650, SC STতে শুধু প্রসেসিং ফিটা দিতে হবে 250 করে, আর EWS এরও কিন্তু 650। 650 মানে অনেকটাই অ্যামাউন্ট, তাই না? PSC এর এত অ্যামাউন্টের কখনো করে না। যাই হোক, এবার করা হয়েছে তো করতে হবে, কিছু করার নেই। কনভিনিয়েন্স ফি, GST আর 17 টাকা এক্সট্রা দিতে হবে, মানে তোমার 650 প্লাস 17 টাকা, ঠিক আছে? তাহলে হয়ে গেল হচ্ছে 667 টাকা, 667 টাকা আমাদের যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে SC STদের এক্সামিনেশন ফি, তোমাদের এক্সটেনশন আছে, ওই যে 400 টাকাটা সেটা লাগবে না। এরপর আসল জিনিসে আমরা চলে যাব। আচ্ছা, যেগুলো আমরা আলোচনা করলাম যে কি কি ফর্ম মানে আপলোড করতে হবে, সেগুলো দেখো কি কি বলে দেওয়া রয়েছে। যেগুলো 50 কেবির মধ্যে হতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, সব কিছু 50 কেবির মধ্যে হতে হবে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে যে অ্যাডমিট কার্ডের যেই ডকুমেন্টগুলো চেয়েছে সেটা উইদিন 2 MBর মধ্যে হতে হবে। তো সবগুলোকে একটা জায়গায় কনসাইজ করে নেবে, ঠিক আছে? এগুলো একটা স্ক্রিনশট মেরে নাও, করে কি করবে, লিখে নাও কোনটা কোনটা কি কি কত কেবি লাগবে, কোনটা কোনটা কত এমবির লাগবে, সেটা কিন্তু বারবার মানে ভুল যেন না হয়, কারণ ফর্ম ফিল আপের সময় গিয়ে একটা প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন তো সব ফোনেই হয়ে যায়, তো এটা একবার দেখে নিও, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও, কোথায় কোথায় কি কি লাগবে, কত এমবি কত কেবি, সেটা একবার দেখে নাও, ওকে? আচ্ছা, মোড অফ অনলাইন পেমেন্ট তোমরা জানো, আলাদা করে কোনো কিছু ব্যাপার নেই। তোমরা পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড করতে পারো, নেট ব্যাঙ্কিংও করতে পারো। আর এক্সামিনেশন ফি, প্রসেস ফি, কনভিনিয়েন্স ফি, GST যা আছে কোনো রিফান্ডেবল নয়, বলে দিচ্ছে আগে থেকে, কোনো রিফান্ডেবল নয়। এরবার সব ছেড়ে দাও, আসল বিষয়ে আমরা চলে আসি, সেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর 100 নম্বর হবে CBT, এটা বললাম কম্পিউটার বেসড টেস্ট, 85 নম্বরে হবে, ইন্টারভিউ হবে 15 মার্কসে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 3টে স্টেজে আমাদের এক্সাম হবে। তারপরে ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস হবে, তারপর রেকমেন্ডেশন, তারপর প্যানেল, তারপরে কনসিকিউশন। অনেক বড় একটা প্রসেস, যাই হোক ভয় পেয়ে লাভ নেই। হ্যাঁ, PSC থেকে একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে, এক্সাম হবে, এটাই অনেক বড় কথা। যাই হোক, তাহলে স্টেজ 1-এ বলছে CBT টেস্ট। CBT টেস্টে কি কি হবে? 85 মার্কস থাকবে। 85 মার্কসে কি কি হবে দেখো, 5টা টোটাল সাবজেক্ট থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথস থাকবে, ইংলিশ ভার্সনে থাকবে, যেহেতু এটা CBT টেস্ট। ভালো করে দেখে নাও, যারা বাংলা মিডিয়ামের আছে তাদের জন্য আমি বলছি, এখানে কিন্তু ওরা একদম মেনশনই করে দিচ্ছে একেবারে অফিসিয়াল নোটিফিকেশনে, পরে প্রবলেম হবে না যেন। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সনে থাকবে, অনলি ইংলিশ ভার্সনে থাকবে। আর ক্লারিক্যাল অ্যাপটিটিউড থাকবে ইন ইংলিশ ভার্সন অনলি। আচ্ছা, তো এই বিষয়টা একবার দেখো, ক্লারিক্যাল অ্যাপটিটিউড ব্যাপারটা কি, এটা একটুখানি বিষয়, কারণ তোমাদের তো ক্লারিক্যাল এক্সাম। তো তোমরা একটু, আমি চেষ্টা করবো ক্লারিক্যাল অ্যাপটিটিউড নিয়ে একটা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে শেয়ার করার বা আলোচনা করার। তো ক্লারিক্যাল অ্যাপটিটিউড খুব কঠিন না, বাদ বাকি 4টে টপিক তোমরা জানো, বাংলা, ইংলিশ, ম্যাথস আর জেনারেল, যেখানে তোমার নেই, জিআইটা নেই, মানে রিজনিংটা দেয়নি, ওকে? তো আমাদের তার জায়গায় দিয়েছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড, বাংলা দিয়েছে, ইংরেজি দিয়েছে, ম্যাথ দিয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর তোমার হচ্ছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড আছে, ওকে? আচ্ছা, তাহলে 1/4 মার্ক ইনকারেক্ট আনসারে যাবে, মানে হচ্ছে কি তোমার নেগেটিভ মার্কিং রয়েছে 1/4-এ। আচ্ছা, 85-এর জন্য ডিউরেশন হবে 2 ঘন্টা,
ঠিক আছে, রেফার আপলোডেড সিলেবাস। তো আপলোডেড সিলেবাস যেটা আছে সেখানে দিয়ে দিচ্ছে 2 ঘন্টা সময়, 85 মার্কস। ক্যান্ডিডেটস উইল হ্যাভ কল্ড অন ফর এ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ইন দ্য রেশিও অফ 1/10। মানে একটা ডেসক্রিপটিভ রিটেন টেস্ট যেটা বললাম কোয়ালিফাইং নেচারের হবে, সেটা 1/10 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ যদি একটা সিট থাকে তাহলে তার এগেন্সটে 10 জনকে ডাকা হবে। ওকে, তারপরে হবে একটা কম্পিউটার বেসড টেস্টের ওপরে হবে হচ্ছে কি একটা ইন্টারভিউ, যেখানে ইন্টারভিউতে ডাকা হবে 1/6 রেশিওতে, মানে একটা সিট থাকলে 6 জনকে ডাকা হবে। ঠিক আছে, তারপরে তোমার ডেসক্রিপটিভ রিটার্ন মানে ইন্টারভিউতে যেটা ডাকা হবে সেটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য ডিডাব্লিউটি। মানে তোমরা এটা ভালো করে বোঝো, এই যে সিবিটি তোমরা যখন দেবে না, তখন এই যে ডিসক্রিপটিভ যে রিটার্ন এক্সামটা আছে যে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচারের, কিন্তু কোয়ালিফাইং নেচারের হলেও ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউতে তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং ইন্টারভিউতে কিন্তু ডাক দেবে তখনই যখন তোমাদের ডিডাব্লিউটি অর্থাৎ ডেসক্রিপটিভ রিটেন টেস্টে তোমাদের মার্কস অনুযায়ী কিন্তু ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে। ঠিক আছে, মানে পারফরমেন্স অনুযায়ী। তো এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবার স্টেজ 2 যেটা বললাম যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ডেসক্রিপটিভ রিটেন এক্সাম, যেটা বললাম যে আপলোডেড সিলেবাসটা বলছে, আমি দেখে নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। সরি, ফুল মার্কস হচ্ছে 50। বলছে অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস of the result of the CBT and have to secure 30% marks of the descriptive written test. 30% marks পেতে হবে কোয়ালিফাইং নেচার, 30% পেলে তবে কিন্তু আমাদের 50-এ 15 পেতে হবে। ঠিক আছে, 15 বা তার বেশি পেতে হবে, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, তা না হলে ডাকা হবে না। গট ইট? স্টেজ 3-তে কি আছে? নাম্বারিং 10 টাইমস ভ্যাকেন্ট পোস্ট হবে, সিবিটি মেরিট লিস্ট তৈরি করা হবে। তো যাই হোক, সিবিটি মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে তোমার এত বড় একটা প্রসেস আছে, আমাদের অত কিছু জানার দরকার নেই, আমাদের যে এক্সামটা দেবো সেটা আমরা মাথায় রাখবো। তো মোটামুটি 3 ধরনের এক্সাম হবে। একটা হচ্ছে কি আমাদের সিবিটি হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে 85 মার্কসের, ইন্টারভিউ হবে 15 মার্কসের, আর একটা হবে 50 মার্কসের কোয়ালিফাইং নেচারের ডেসক্রিপটিভ একটা রাইটিং। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। আমাদের বাদবাকি ওরা কি করবে না করবে এগুলো আমাদের হাতে থাকবে না, তো ভেবে লাভ নেই, পড়েও লাভ নেই। ঠিক আছে, ওরা কিভাবে করবে কিভাবে না করবে আমাদের জানার দরকার নেই। এক্সামটা আমাদের কিভাবে দিতে হবে, কোনটা দিতে হবে? 3টে এক্সাম দিতে হবে, একটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ টেস্ট, একটা হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ। ঠিক আছে, এটা হয়ে গেল বিষয় আমাদের, আর এক্সামিনেশন রিলেটেড দরকার নেই। আচ্ছা, কি কি লাগবে? অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে পরীক্ষার হলে 15 মিনিট আগে ঢুকতে হবে, এগুলো তোমরা জানো। একটা কি কি লাগবে দেখো, ফটোগ্রাফ অন অ্যাডমিট কার্ড রাখতে হবে, অথরাইজ ফটো আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, যাই হোক যেটা তোমরা যারা এক্সাম দাও তোমরা সবাই জানো যে কি কি যেতে লাগে। অ্যাডমিট কার্ডে যেন ফটোগ্রাফ থাকে ভালোভাবে, আর তারপরে একটা যে কোনো আইডি প্রুফ, আর বল পয়েন্ট পেন তোমাদের একটা রাখতে হবে। আচ্ছা, এরপরে যেগুলো তোমার সিকিউরিটি গার্ড ইনস্ট্রাকশন হ্যানা ত্যানা যা থাকবে তোমাদের সব জানা, সব যখন তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করবে তার নিচে ছোটো ছোটো করে লেখা থাকবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, দ্য কমিশন উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম দ্য ডেট অফ এক্সামিনেশন। এখন ডেট অফ এক্সামিনেশন হয়নি, SMS অ্যালার্টস পেয়ে যাবে তোমরা যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে। আচ্ছা, তো মোটামুটি অ্যাডমিট কার্ড কোনো বাই পোস্টে পাঠানো হবে না, অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোডই করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখো www.webcsc.org, এটা হচ্ছে বিষয় আমাদের মোটামুটি আজকে। তাহলে এই যে ডিটেইলড যে বিষয়গুলো রয়েছে আমরা কিন্তু দেখে নিলাম। আচ্ছা, এরপরে এটার মানে কি, এটা দেখানোর মানেটা কি? দেখানোর মানে হচ্ছে এটাই যে এই যে আমরা যেটা নতুন সেগমেন্টটা শুরু করতে চলেছি এই এক্সামটাকে মাথায় রেখে, তো আমরা যে বাংলা, ইংরেজি আর বললাম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো করব এই এক্সামটাকে মাথায় রেখে, তাহলে সেইটা কার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি তাই আমরা ডিটেইলড বিষয়টা আমরা আলোচনা করে দিলাম। ঠিক আছে, তাহলে এই সেগমেন্টে একটা আলাদা করে প্লেলিস্ট আমি তৈরি করছি, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এক্সামিনেশনের জন্য আলাদা করে একটা ডেডিকেটেড একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে, এবং সেখানেই আমরা কিন্তু চেষ্টা করব রেগুলার ইন্টারভেলে এই সাবজেক্ট, এই সিলেবাস ওয়াইজ আমরা কিন্তু যাতে আমাদের ভিডিও আনতে পারি। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, একেবারে ফ্রি অফ কস্ট
ক্লাস আলাদা করে কোনো ব্যাপার না। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে করতে হবে, করা হয়ে থাকলে ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, বাকি সব ফ্রি অফ কস্ট। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করব, যেখানে আমরা সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী কি কি পড়তে হবে সেটা নিয়ে একটা তোমাদের ভিডিও বলে দেবো কি কি পড়তে হবে। আর আমাদের কিন্তু বাদবাকি ক্লাস শুরু হয়ে যাবে। এই দেখো, এইটা হচ্ছে, এটা মাথায় ঢেকে রাখো, বাংলা, ইংরেজি, ম্যাথস আমি ক্লাস করাবো না। বাংলা করাবো, ইংরেজি করাবো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, আর ক্লারিক্যাল অ্যাপটিটিউডের একটু কিছু ধারণা দিয়ে দেবো। ক্লারিক্যাল অ্যাপটিটিউডে আলাদা করে আমি ক্লাস করাতে পারবো না, ক্ষমা করো, কারণ আমার অনেক ক্লাস থাকে। বাংলা অপশনালের ক্লাস থাকে, হিস্ট্রি অপশনালের ক্লাস থাকে, জিএস পেপারের ক্লাস থাকে, আমার নিজের জব আছে। তো আমি মোটামুটি বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স এই 4টে বিষয়ে দায়িত্ব নিতে পারছি, ঠিক আছে? তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।